প্রোমোটার্স। আপনারা কি জানেন যে প্রোমোটাররা কারা? জানেন না তো? ডোন্ট ওয়ারি, আই উইল টেল ইউ ইন ফিউ মিনিটস। সো প্রোমোটাররা হচ্ছে কোম্পানির অ্যাঞ্জেল ইনভেস্টার্স, মানে যারা কোম্পানি শুরু হওয়ার সময় থেকে কোম্পানিতে নিবেশ করে, কোম্পানির স্টেক দখল করে থাকে। সেটা কিছু ইন্ডিভিজুয়াল পার্সন হতে পারে, ইন্ডিভিজুয়াল গ্রুপ হতে পারে, তাই না? সো যেমন রিলায়েন্স ইন্ডাস্ট্রি। সো রিলায়েন্স ইন্ডাস্ট্রির মধ্যে কেবলমাত্র কি আম্বানি পরিবারের শেয়ার রয়েছে? আর কেউ নেই রিলায়েন্স ইন্ডাস্ট্রির মধ্যে? এটা কিন্তু ভুল। রিলায়েন্স ইন্ডাস্ট্রিতে 51% শেয়ার আম্বানিদের পরিবারদের রয়েছে, আর বাকি যে 49 এদের মধ্যে কেউ বিদেশিরা আছে, কেউ ভারতীয়রা আছে। তো সব মিলিয়ে মিশিয়ে এইবার বিষয়টা হচ্ছে, যখন রিলায়েন্স ইন্ডাস্ট্রিতে কোনো স্টেপ নেওয়া হবে, কোনো রুল পাবলিশ করা হোক বা কোনো ডিসিশন নেওয়া হোক সিদ্ধান্তর ক্ষেত্রে, আম্বানিদের পরিবারের চান্স কিন্তু প্রথম থাকবে, কিন্তু তাদের পাওয়ারটা বেশি। এটা হচ্ছে মেন, যে তাদের ক্ষমতাটা বেশি থাকবে, তাদের যেহেতু স্টেকটা বেশি রয়েছে। এইবার আজকের বিষয়বস্তু হচ্ছে প্রোমোটার হোল্ডিং ইন স্মল ক্যাপ স্টকস। এইবার কেবলমাত্র একটা স্টক অ্যানালাইসিস করার জন্য কি প্রোমোটার হোল্ডিংসই দেখতে হয়? তা কিন্তু নয়। প্রোমোটার্স হোল্ডিংসের পাশাপাশি আরও অনেকগুলো ফ্যাক্টর রয়েছে। এফআইডিআই রয়েছে, কোম্পানির ম্যানেজমেন্ট রয়েছে, প্রফিট অ্যান্ড লস রয়েছে, সেলস রয়েছে, তাই না? রিজার্ভস অ্যান্ড সারপ্লাস রয়েছে, টেকনিক্যালস রয়েছে, পিই রেশিও, পিবি রেশিও, আরওই, মার্কেট ক্যাপ, ইচ অ্যান্ড এভরিথিং। সো প্রোমোটার হোল্ডিংস যে পয়েন্টটা, এটাকে আমরা অনেকভাবে দেখতে পারি। যদি প্রোমোটাররা বাড়ে তো একটা অবশ্যই ভালো লক্ষণ। ভালো লক্ষণ কীভাবে? ভালো লক্ষণ এভাবে যে প্রোমোটাররা যদি একটা শেয়ারে যদি নিবেশ করে, তাহলে কোম্পানিটা কখন নিবেশ করবে? যখন তারা দেখতে পাবে যে কোম্পানির আগামী দিনে ফিউচারটা ব্রাইট, বা কোম্পানির স্টকটা আন্ডার ভ্যালুড রয়েছে, বা কোম্পানির পজিশনসে ধরেন এ বি সি তিনজন রয়েছে, তিনজন প্রোমোটার, ওকে, এ রয়েছে, বি রয়েছে এবং সি রয়েছে। এবার সে চাইলো একটা কোম্পানিতে তার পাওয়ার বাড়াতে, অর্থাৎ কোম্পানিতে তার একটা সিট অনেক থাকে না, আপনি মুভিতে দেখবেন যে একটা 50 সিটের একটা বৈঠক হয়, সেই বৈঠকে যে মেন সে মাঝে থাকে এবং তার পাশে পাশে অনেকজন বসে থাকে। সেরকম এদের একটা বৈঠক হয় কোম্পানির প্রফিট লস নিয়ে, বা কোম্পানির কোনো নিউজ, বা কোনো কোম্পানির আপকামিং ইভেন্ট নিয়ে। এদের বা কোয়ার্টার রেজাল্ট যখন রিলিজ হয়, তখন এদের প্রত্যেকে একজোড় হয়। এবার প্রত্যেকের না লেভেল থাকে। সো সি চাইলো কি তার লেভেলটা ইনক্রিজ করতে হবে, তার একটু পাওয়ারটা বাড়াতে চাইলো কোম্পানির ভেতর। তখন সেও কোম্পানির ভেতরে একটু নিবেশ করতে থাকলো বা কিনতে পারলো। বা অনেকে কি হয় যে দেখলো যে কোম্পানির প্রমোটাররা যে কোম্পানির ফিউচারটা ব্রাইট, তো তাদের সিবলিংস বা তাদের ছেলেপুলেদের কিছু শেয়ার দিল, তার দ্বারাও কিছু নিবেশ করে। তো অনেক রকম রিজাল্ট থাকে। শুধুমাত্র যে প্রোমোটার হোল্ডিংস দেখেই আমরা স্টক বিবেচনা করবো এটা কিন্তু নয়। আমি একজন অ্যানালিস্ট, সো আমি যখন কোনো কোম্পানির রিপোর্ট তৈরি করি না, সো আপনারা সেগুলো অবশ্যই দেখবেন না। এগুলো পাবলিকালি অ্যাভেলেবল থাকে না, যেগুলো আপনারা ইউটিউবে দেখেন বা আমি যেগুলো আপনাদের দেখাই আর কি। সো এটা সম্পূর্ণ ডিফারেন্ট পার্ট, এবং এটা খুব চুপি চুপি করতে হয়। চুপি চুপি ইন দ্য সেন্স পয়সা দিতে হয় তার জন্য। অবশ্যই আমাকে ব্রোকাররা পয়সা দেয়, এবং আমি তাদের আমার অ্যানালিসিসগুলো বিক্রি করি। কোনো কোম্পানির চার্ট অ্যানালিসিস হোক, বা কোম্পানির ফান্ডামেন্টাল হোক, বা হয় না যে কোম্পানির একটা গড ডাটা, মানে টাইমলি ডাটা হয়, যে 2015 থেকে 2025-এর মধ্যে কোম্পানির কী কী নিউজ এসেছিল, সেই সময় কীরকম পারফরমেন্স করেছে, বা প্রফিট এভরিথিং ইচ অ্যান্ড ফালানা ঢামকা। ওকে, সো আমি এত কিছু বলছি না। সো ইন দ্য সেন্স আমার এটাই যে কিছু কোম্পানি আমি ডিসকাশন করবো। সো দেখেন, স্টক মার্কেটে প্রমোটার যে কোম্পানিতে বেশি থাকবে না, সে কোম্পানির একটা ভরসা থাকে যে কোম্পানির ভেতরের খবর তারা পায়, কোম্পানির পুঙ্খানুপুঙ্খ তথ্য তাদের কাছে থাকে। সো সেক্ষেত্রে তারা যে স্টেপগুলো নেয়, একটা ইনভেস্টারদের, মানে যারা রিটেল ইনভেস্টারদের একটা ভরসা হয় যে হ্যাঁ, কিছু না কিছু গন্ডগোল হয়নি, বা ঠিক রয়েছে কোম্পানি ম্যানেজমেন্ট, এটা একটা ভরসা পাওয়া যায়। সো বেশি কথা বলছি না। তো ফার্স্ট যে কোম্পানিটা, সোম ডিস্টিলারিজ অ্যান্ড ব্রুয়ারিজ। এবার এই যে কোম্পানিটা রয়েছে না, এই কোম্পানিটা দেখেন প্রাইস মাত্র 163 টাকা, মার্কেট ক্যাপ 3180। আমি বলেইছিলাম যে অ্যাকচুয়ালি স্মল ক্যাপের স্টকস রিটার্ন অন ইকুইটি 18%, আর ওই 14 অ্যাভারেজ ডিভিডেন্ড কোম্পানি দেয় না। এইবার বিষয়টা হচ্ছে কোম্পানির ডেপ্ট আগের থেকে একটু কমেছে, কোম্পানি ভালো লাস্ট 5 ইয়ারে একটু গ্রোথ দেখেছে ঠিকঠাক, আর ডেপ্টটা একটু কমানোর চেষ্টা করেছে কোম্পানির কাছে ফ্রি ক্যাশ ফ্লো পজিটিভ আসার চেষ্টা করছে, আগের থেকে অনেকটা ইম্প্রুভ হয়েছে। এইবার যেটা আমার মেন বিষয়, প্রোমোটার হোল্ডিংস, প্রফিট অ্যান্ড লস। কোম্পানি অবশ্যই প্রফিটেবল রয়েছে। মার্চ কোয়ার্টারে এখানে 176 কোটি টাকার প্রফিট
যেটা অল ট্যাক্সেশন বাদ দিয়ে রিজার্ভস অ্যান্ড সারপ্লাসের মধ্যে রিজার্ভসের পরিমাণটা বেড়েছে। এইবারে একটা বিষয় যে এখানে প্রোমোটার্স হোল্ডিংস, এবার দেখেন প্রোমোটার্স হোল্ডিংস আমাদের কীরকম দেখতে হয়। এখানে দুটো সেকশন আছে, একটা হচ্ছে কোয়ার্টারলি, একটা হচ্ছে ইয়ারলি। এবার কোয়ার্টারলি যদি দেখি তো কোয়ার্টারলি এখানে অবশ্যই প্রোমোটার্স হোল্ডিংস ইনক্রিজ হয়েছে। ডিসেম্বর কোয়ার্টারে ছিল 36.31, মার্চ কোয়ার্টারে হয়েছে 38.75। এবার এটা লক্ষ্য করার বিষয়, জুন 2022 থেকে মার্চ 2025 পর্যন্ত 3 বছরে কোম্পানি 30% থেকে প্রোমোটার হোল্ডিংস হয়েছে 38%, অর্থাৎ 38% ইনক্রিজ। এফআইআই প্রায় 0.70% মতো ইনক্রিজ। ওকে, ডিআই একটু ইনক্রিজ করেছে এবং পাবলিক ছিল 70%, সেখান থেকে হয়েছে মাত্র 59%। এইবার পাবলিক যে এত বড় হোল্ডিংস রয়েছে না, এবার অনেকেই বলতে পারেন যে পাবলিক থাকলে তো কোম্পানি খারাপ, কোম্পানি গ্রোথ আসে না। এটাও কিন্তু ভুল কথা। ওই পাবলিকের মধ্যে দেখতে হবে HNI অর্থাৎ হাই ইন্ডিভিজুয়াল ইনভেস্টার্স বা QIB কোয়ালিফাইড ইনস্টিটিউশন ইনভেস্টার্স, এই সমস্ত টার্মগুলো আপনাদের কেউ বলে না। এইগুলো যদি থাকে সেগুলোকে আপনাদের বার করতে হবে। কী করতে হবে তার জন্য? আপনি এখানে সিম্পলি পাবলিকের যে প্লাস আইকন আছে এখানে প্রেস করবেন। এইখানে দেখেন প্রত্যেক পাবলিক যে বড় বড় ইনভেস্টার তাদের নামগুলো বেরিয়ে আসবে। এবার যারা 2 লাখের ওভার ইনভেস্টমেন্ট করে তাদের নাম বেশি আসবে, যারা 2 লাখের নিচে ইনভেস্টমেন্ট করেছে তাদের নাম এখানে আসবে না। 2 লাখের নিচে যারা ইনভেস্টমেন্ট করেছে তারা হচ্ছে রিটেল ক্যাটাগরি, আর 2 লাখের ওপরে যারা আছে তারা হচ্ছে QIB, NIB এবং হচ্ছে HNI। এই সমস্ত পার্সনের কিন্তু, যেমন ধরেন ফর এক্সাম্পল রাকেশ ঝুনঝুনওয়ালা, যদি এখানে পাবলিক ক্যাটাগরির মধ্যে রাকেশ ঝুনঝুনওয়ালা থাকতো তাহলে কি আপনি ভয় পেতেন? না। তো যদি থাকতো যে ধরেন দামানি বা হচ্ছে অজয় কেডিয়া, এই সমস্ত পার্সন যদি থাকতো তাহলে আপনি বলতেন কি পাবলিক হয়েছে তো কী হয়েছে, এরাও তো বড় বড় ইনভেস্টার, তাহলে কিন্তু আপনি এখানে ভয় পেতেন না। সো কিছু কিছু কি পয়েন্টস পুঙ্খানুপুঙ্খ, শেয়ার বাজার একদিনের খেলা নয়। আরেকটা বিষয়, যারা শেয়ার বাজারে আছেন তারা অবশ্যই এখানে থাকার চেষ্টা করুন। যদি আপনি একবার শিখে নেন না, এই বাজারে পয়সার ফ্লো হয়, অর্থাৎ কি হয় যে কোনো কাজে মানে কোনো ফিল্ডে অনেক রকম সেগমেন্ট থাকে। কোনো ফিল্ডে কনজিউমার ফ্লো হয়, কোনো ফিল্ডে হচ্ছে যে মেটেরিয়ালসের ফ্লো হয়, আর শেয়ার বাজারে হচ্ছে মানি ফ্লো হয়। আপনি যদি লুটে নিতে পারেন না এখান থেকে, পয়সা কিন্তু প্রচুর রয়েছে শেয়ার বাজারে, আপনাকে লুটতে শিখতে হবে। তার জন্য শিখতে হবে কি পয়েন্টসগুলো এবং ফলস গুরুর থেকে আপনাকে দূরে থাকতে হবে। এটা হচ্ছে আমার মেন ইন্টেনশনস। ওকে, আচ্ছা, এখানে 8% মতো ইনক্রিজ দেখতে পাচ্ছি। আমি চার্ট আমি বলছি না, আমি মেনলি জাস্ট এক্সপ্লেন করছি ফান্ডামেন্টালস। ওকে, এরপর 2 নম্বর হচ্ছে ইন্ডিয়া সিমেন্টস। ইন্ডিয়া সিমেন্টসের একটা বড় বিষয় কি জানেন তো? ইন্ডিয়া সিমেন্টস হচ্ছে আদানি গ্রুপ অবশ্যই এখানে অ্যাকোয়ার করেছে। আদানি গ্রুপের যে আল্ট্রাটেক সিমেন্ট না, আল্ট্রাটেক সিমেন্টই এখানে মেজরিটি স্টেকটা কিনে নিয়েছে, কারণ আদানি গ্রুপ সিমেন্ট সেক্টরের দিকে নজর দিয়েছিল এবং প্রিভিয়াস 1 ইয়ার থেকে কিন্তু সিমেন্ট সেক্টরের তেজি আমরা দেখতে পাচ্ছি। আর যেহেতু আদানি গ্রুপের একটা স্টেক এখানে রয়েছে, আমি অবশ্যই দেখিয়ে দিই। এখানে বিষয়টা দেখেন, ডিসেম্বরে ছিল 55%, সেখান থেকে হয়ে গেছে 81%। এবার এই যে 81% হয়েছে, এখানে আমি ট্রেড লিস্টে আমি যদি দেখাই, ট্রেড লিস্ট আমি ওপেন করলে দেখতে পাবো যে এখানে আদানি গ্রুপ বা যদি প্রোমোটারে আমি ক্লিক করি, এখানে দেখেন আদানি গ্রুপের যে আল্ট্রাটেক সিমেন্ট না, তারা এখানে মেজরিটি স্টেকটা কিনে নিয়েছে। প্রায় 30%-এর মতো তারা স্টেক এখানে ওন করে এবং ইন্ডিয়া সিমেন্টের যা রুলস বা রেগুলেশনস বা বলতে পারেন কোম্পানির মালিক কিন্তু আদানি গ্রুপ, যার কাছে স্টেক বেশি থাকবে সেই কোম্পানির মালিক হবে সিম্পলি। আচ্ছা, এরপর 3 নম্বর যে স্টকটা, 3 নম্বর স্টকটা হচ্ছে IFCI। এর প্রাইসটাও মাত্র 100 টাকা। আমি কোনো স্টকের প্রাইস বা চার্ট অ্যানালিসিস করছি না, আমাদের মেনলি কোনো এই সমস্ত ফান্ডামেন্টাল দেখতে হয় না। আমি এমন একটা থিওরিতে কাজ করি না, আমি জাস্ট সিম্পলি চার্ট আর ব্যালেন্স শিট দেখে আমি বলতে পারবো যে কি হবে নেক্সট বাজারে, এই স্টকের উপরে কি হবে, এরকম একটা এক্সপিরিয়েন্স মোটামুটি এখন হয়েছে। সো অবশ্যই টাইম লেগেছে। আচ্ছা, এই শেয়ারের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে কোম্পানির প্রোমোটারটা খুবই সুন্দরভাবে রয়েছে এবং পাবলিক এখানে 1% কমে গেছে। এখানে মেনলি ডিআই আর এফআই কিন্তু একদম নেই বললেই চলে, আর প্রোমোটার মেনলি 72% রয়েছে। আর যদি এখানে একটু বেড়ে যায় না, এখানে এটা হচ্ছে ম্যাক্সিমাম হয়ে যাবে প্রোমোটারের যে হোল্ডিংসগুলো, এটাও আবার একটু খারাপ পয়েন্টস। ওকে, তখন তারা হাই ভ্যালুয়েশনে বিক্রি করে ফেললে তখন কোম্পানি একদম লসে চলে যাবে। এটা কিছু কিছু মানে প্রত্যেক কোম্পানির ক্ষেত্রে আলাদা আলাদা ভিউ আপনাকে দেখতে হবে। একটা পয়েন্টস, একটা ফ্যাক্টরকে আপনি সবার সঙ্গে গুলাতে পারবেন, তাহলে কিন্তু ফেসে যাবেন। প্রত্যেক কোম্পানির জন্য আলাদা আলাদা ভিউ পয়েন্ট বের করতে হবে, সেইখানে কি জন্য বেচেছে বা সেইখানে কি জন্য কিনেছে,
সেটাকে আপনাকে বুঝতে হবে। আমি বেশি ডিটেলসে যাচ্ছি না, জাস্ট এই কোম্পানিগুলো আমার ভালো লাগছে, আমি চার্ট অবশ্যই দেখে ফেলেছি, আর প্রোমোটাররা ইনক্রিজ করেছে। সো আপনারা অ্যানালিসিস করুন, কিছু কোশ্চেন তাহলে কমেন্ট ডাউন করতে পারেন। আর লাস্ট যে স্টকটা মানে কোম্পানিটা বালাজি অ্যামিনিস, এই যে কোম্পানিটা, এতেও কিন্তু একটা স্মল ক্যাপ কোম্পানি, এই কোম্পানিটাও কিন্তু এখানে প্রোমোটার হোল্ডিং বেড়েছে, 53 ছিল, এখানেও কিন্তু 54 হয়েছে। সো আমি যদি লক্ষ্য করি ইয়ারলি বেসিস কিন্তু কোম্পানিতে প্রোমোটার হোল্ডিংস একটা সাইডওয়েজ জন্য রয়েছে। আর এখানে একটা লক্ষ্য করার বিষয়, পাবলিক কিন্তু এখানে অনেকটা ডাউন হয়েছে। ওকে, সো পাবলিক ডাউন হয়েছে, এটা একটা পজিটিভ। আর কোম্পানি বটম লাইনে চলছে, তো কোম্পানিকে দেখতে পারেন। ওকে, আরেকটা যে এই যে 4টা কোম্পানি বলা হলো না, এই যে সোম ডিস্ট্রিলারিজ অ্যান্ড বিউরিজ, এটা বিয়ার কোম্পানি, বিয়ার ম্যানুফ্যাকচার কোম্পানি, ফরেন লিকুয়ার প্রোভাইড, মানে একটু আপগ্রেডেড বা একটু স্ট্যাটাসওয়ালা যে সিম্বলওয়ালা যে বিয়ার বা হাই হেলিট ক্লাস যে মদগুলো সেগুলো প্রডিউস করে। এর একটা নিউজ এসেছিলো, এই নিউজটা হচ্ছে এইটা যে মধ্যপ্রদেশ যে তাদের যে সেখানে কোম্পানি যে অ্যাসেট রয়েছিল, সেখানে তারা প্রায় অনেকগুলো ছেলে মেয়ে যাদের বয়স অনেকটাই কম, তাদেরকে তারা পেয়েছিল, মানে তাদের দ্বারা কাজ করাচ্ছে এই কোম্পানিটা। সো তার জন্য এই কোম্পানির মেনলি একটু সাসপেন্ড করেছিল গভর্নমেন্ট থেকে। সো আবার মোটামুটি কোম্পানি ঠিকঠাক চলছে। তো এটা একটা একটু নিউজ এসেছিল মাঝে, 20 দিনের মতো সাসপেন্ড হয়েছিল কোম্পানি, মানে কি চাইল্ড লেবার অর্থাৎ বাচ্চাদের কাজ করাচ্ছিল, এটা একটা খারাপ নিউজ এসেছিলো। বাট কোম্পানির প্রফিট সেলস বা এই সমস্ত কিন্তু দমদমাট চলছে। ওকে, আরেকটা বিষয়, এই যে আইএফসিএল এর ক্ষেত্রে এটা একটা বিষয় হচ্ছে যে ইন্দাসল্যান্ড যে ব্যাংক, সেটা আরবিআই প্রমোট করে দিয়েছে যে কোনো সমস্যা নেই, কোনো নেই। আর 60% কিন্তু এই যে আইআইএইচএল ইন্দাসল্যান্ড ব্যাংক এখানে 60% অ্যাকোয়ার করে নেবে। আর অ্যাকচুয়ালি এই যে হিন্দুজা গ্রুপই এই 60%টা অ্যাকোয়ার করবে ইন্দাসল্যান্ডের মধ্যে, একটা ইনডাইরেক্টলি, বাট হিন্দুজা গ্রুপেরই এখানে স্টেক বেশি থাকবে। সো এটা হচ্ছে দুটো নিউজ এর দুটো স্টকের ক্ষেত্রে। আর বাকি স্টকগুলো দেখেন ভিডিও লং হবে যদি আমি সেরকম আমার অ্যানালাইসিস মতো করতে যাই, যেটা আপনারা ইউটিউবে রেগুলারলি দেখেন যে এইটা হয়েছে, এখানে ইভি কমেছে, এখানে পিই কমেছে, বা প্রাইস নিচে এসেছে, এই সব ফালতু কথা, জাস্ট টাইম ওয়েস্ট, এবং এর দ্বারা কিছুই লাভ হয় না। অ্যাকচুয়াল বাজারে যে গেম হয়, সেই গেম যদি শিখতে চান তো অবশ্যই শেয়ার সার্ভারকে ফলো আপ করতে হবে, চার্ট অ্যানালিসিস শিখতে হবে। ওকে, আর লাস্ট দুটো সেক্টর আমি স্টক বলে দিই। এই স্টকের ক্ষেত্রে প্রথম স্টক হচ্ছে বালাক্সি ফার্মা, অনেকে কমেন্টে জানতে চেয়েছেন। এই স্টকের ক্ষেত্রে 43 যে লেভেলটা, এখান থেকে একটা বাইং আসতে পারে। আর রুট মোবাইল, এই স্টকটা আগে বলেছিলাম একটা মোমেন্টাম দিয়েছিল 1100 পর্যন্ত, ইনস্ট্যান্ট মোমেন্টাম দিয়ে দেয় স্টকটা। আমি যখন 1000 টাকা ছিল তখন আমি বলেছিলাম, প্রায় কিছুদিনের মধ্যেই 2-3 দিনের মধ্যে স্পাইক দিয়ে দেয়, আবার নিচে এসছে। এই স্টকের ক্ষেত্রে লেভেল হবে 1065, এর উপর যদি আসে, মানে যদি সাস্টেন করতে পারে, একটা আমরা বাইং দেখতে পারবো। কারণ এখানে ইলন মাস্ক আর হচ্ছে গিয়ে আপনার এই যে এই সেক্টর অর্থাৎ নেটওয়ার্ক সেক্টরে একটা অর্ডার এরা পেতে পারে, সেরকম একটা ইনসাইডার নিউজ আসতে পারে। সো এখনও কনফার্ম না অফিসিয়ালি। সো 1065-এর ওপর যদি যায় তো স্টকটাকে দেখতে পারেন। ওকে, আর বাকি এই 4টি প্রমোটার হোল্ডিং শেয়ারগুলি বলা হলো। আর যখন একটা অ্যানালিসিস যখন রিপোর্ট বানায় না, ফর এক্সাম্পল আমার কথাই বলছি, যে আমি একটা অ্যানালিসিস হিসাবে আমি যখন রিপোর্ট তৈরি করি, অনেক সফটওয়্যারস হোক বা অনেক এআই আমাদের ইউজ করতে হয় ইনফরমেশনগুলো গ্যাদার করার জন্য, এই যেগুলো গুগলে পাওয়া যায় না। এবং যে সমস্ত অ্যানালিসিস করতে একটা কোম্পানির রিপোর্ট করতে মিনিমাম আমাকে 15 ডেজ টাইম দিতে হয় একটা অ্যাপ্রোচ করতে, তার জন্য অবশ্যই টাইম লাগে, এবং সেটা 10 পেজের অ্যাবোভ কিন্তু রিপোর্টটা তৈরি হয়। সো এটা কিন্তু ছেলে খেলা নয় একটা কোম্পানির রিপোর্ট বার করার জন্য, এবং যার উপর অনেকেই নির্ভর করেন। যারা দেখেন ফুল টাইম ব্রোকারে যে সমস্ত আসে না অ্যানালিসিসগুলো, সেগুলো কিন্তু আমাদের থেকে নেওয়া হয়। সো অনেকেই জিজ্ঞাসা করেন, সো এগুলো ফ্রি অফ কস্টে বা মুশকিল, বা অনেকেই চান যে একটু কথা বলতে, বা অ্যাকচুয়াল টাইম থাকে না, এবং টাইম যদি আমি যদি আপনাকে দিই তো অবশ্যই আমি একটা আমি একটা চার্জ পে করি, এবং রেজাল্ট কিন্তু আপনি পেতে পারেন। সো এটা হচ্ছে বিষয়। তো ফ্রিতে নিতে থাকুন যতটুকু জানার। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ অল।